বিচার ব্যবস্থা তো অত্যন্ত দুর্বল। দুর্নীতিমুক্ত করার জন্য যিনি লড়াই করলো, অথচ সেই লোকটা দিনে দুপুরে প্রকাশ্য দীপালোকে রাজধানীর বুকে গুলি খেয়ে শাহাদাত বরণ করলেন। আজ তার 10 দিন হয়ে গেল, 240 ঘন্টা, এখন পর্যন্ত খুনিরা ধরা পড়ল না। আমাদের দেশে অতীতে এই রকমভাবে যারা একেবারে নিরপরাধ, যারা আমাদের দেশে এরকম হত্যার শিকার হয়েছে বা জুলুমের শিকার হয়েছে, তেমন আমরা দৃশ্যমান কোনো কিছু পাই নাই। আর হাদির এটার যে কি হবে সেটাও আমার কাছে আশঙ্কাজনক, যে শেষ পর্যন্ত এটার ফলাফল কী হবে এটা আল্লাহ পাক ভালো জানে। এই দেশের পরিস্থিতি ভালো না। এই দেশের আইন আদালত এগুলোর প্রতি আমাদের আমরা আস্থা অর্জন করতে পারিনি। চাঁদপুর থেকে আসছি আজ হাদি ভাইয়ের ভালোবাসার টানে, হাদি ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে, হাদি ভাইয়ের প্রতি সম্মান রেখে তার কবর জিয়ারত করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম সাহিত্য তার কবরের পাশেই ওনাকে সমাহিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মসজিদ, যে জাতীয় মসজিদের পাশে, এখানে তার কবর জিয়ারত করতে আসছি। এখানে এসে খুব নিজেকে লজ্জিত মনে হলো এবং নিজেকে খুব অপরাধী মনে হলো যে লোকটা বিপ্লবের মহানায়ক ছিল, বিপ্লব করলো, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের জানমাল নিরাপত্তার জন্য যিনি লড়াই করলো, এদেশের স্বাধীন সার্বভৌমত্বের জন্য যিনি লড়াই করলো, ইনসাফের জন্য যিনি লড়াই করলো, দুর্নীতিমুক্ত করার জন্য যিনি লড়াই করলো, অথচ সেই লোকটা দিনে দুপুরে প্রকাশ্য দীপালোকে রাজধানীর বুকে গুলি খেয়ে শাহাদাত বরণ করলেন। আজ তার 10 দিন হয়ে গেল, 240 ঘন্টা, এখন পর্যন্ত খুনিরা ধরা পড়ল না। এটা জাতির জন্য লজ্জার, এটা আমাদের নাগরিক হিসেবে লজ্জার। তাই এই লজ্জা রাখার আমাদের জায়গা নেই এবং হাদি ভাইকে মুখ দেখানোর আমাদের কোনো জায়গা নেই। হাদি ভাই একটা কথাই বলেছিলেন, আমার মৃত্যু হয় হোক, কিন্তু আমার মৃত্যুর পরে তোমরা আমার খুনির বিচারটা তোমরা করো। কিন্তু আজকে 10 দিন হয়ে গেল, আমরা খুনির বিচার তো দূরের কথা, খুনিকে ধরতে পারি না। এই লজ্জা নিয়ে আমরা হাদি ভাইয়ের কাছে যাইতে পারছি না। খুব দূর থেকে হাদি ভাইয়ের কবর জিয়ারত করলাম, ওনার জন্য দোয়া করলাম। হাদি ভাই, তুমি আমাদের ক্ষমা করে দিও। তবে ইনশাআল্লাহ আমরা এই বাংলার জমিনে তোমার খুনিদেরকে ধরবই এবং তোমার খুনিদের, যারা তোমাকে খুন করেছে, যারা তোমার খুনের পরিকল্পনাকারী ছিল, প্রত্যেকে আমরা ইনশাআল্লাহ এই বাংলার জমিনে বিচার করে ছাড়বই ইনশাআল্লাহ। ছিলেন কাউন্সিল ছিলেন, এটা আসলে ওনার যে দুর্ঘটনা হওয়ার পরে, শাহাদাতের পরে আসলে আমরা প্রত্যেকে বুঝতে পারতেছি বা কি ওনার সরলতা এবং যে বিপ্লবী মানসিকতা এবং বিশেষ করে বাংলাদেশপন্থী যে বাংলাদেশের মূল্যবোধ সংস্কৃতি ধারণ করে যে রাজনীতি করার এবং বাংলাদেশের নতুন রাজনীতির যে ধারা চালু করার যেই বিপ্লবোত্তর যে উদ্যোগ, তিনি এককভাবে এর পথটা অনেক দূরে গিয়ে গেছে এবং সেটা বাংলাদেশের জন্য যে কল্যাণকর ছিল সেটা আমরা এখন বুঝতে পারতেছি সবাই। এবং এই চেতনাটা এবং এই ধারাটা, উদ্যোগটা, নতুন রাজনৈতিক যে নতুন বন্দোবস্ত, এটাই কামনা ছিল, আমাদের আকাঙ্ক্ষা ছিল যে জুলাই পরবর্তী আমরা এমন একটা রাজনীতি করব যেখানে বাংলাদেশ টার্গেট থাকবে, যেখানে আমাদের বাংলাদেশের মানুষ আমাদের মূল উদ্দেশ্য থাকবে এবং বাংলাদেশের স্বার্থটা প্রাধান্য থাকবে। কিন্তু আমরা দেখেছি যে জুলাই পরবর্তী সরকার যিনি আসছেন, ইন্ডিয়ান গভর্নমেন্ট, সেই ইন্ডিয়ান গভর্নমেন্ট আসার পরে বাংলাদেশের স্বার্থটা যত না তিনি প্রাধান্য দিচ্ছেন, তার চেয়ে বেশি তাদের যেই বিভিন্ন লবিং এজেন্সি, তাদেরকে খুশি করতে এই সরকার বেশি উদ্যোগী ছিল। আমরা দেখেছি এই সরকারে আসার পরে আমাদের সবচেয়ে প্রধান যেই দাবিটা ছিল যে জুলাই গণহত্যার সাথে যারা যুক্ত ছিল তাদের বিচার করা এবং যারা বিগত আমলগুলোতে গুম, খুন, নির্যাতন, দর্শন এবং বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত ছিল তাদের বিচার করা, কিন্তু সেগুলো কিছুই করে না। এবং তারা না করে উল্টো যারা অপরাধী ছিল তাদেরকে বিভিন্ন মাধ্যমে মামলা মোকদ্দমাগুলো থেকে খারিজ করে তাদেরকে মুক্ত করে দিয়েছে। এবং আমরা দেখেছি বিশাল ডন এবং গডফাদারগুলো জেল থেকে ছাড়া পেয়েছে। তো এই যে বিচারহীনতার সংস্কৃতি যে দিন দিন বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে এবং সেটা জুলাইয়ের পরেও সেটা বাস্তবায়ন করা যায় নাই, বরং সেটা আরও মাত্রা সহজীকরণ হয়ে গেছে, এটার বলি আমাদেরকে ওসমান হাদি ভাইয়ের শাহাদাতের মাধ্যমে দিতে হচ্ছে। এবং আমরা আশঙ্কা প্রকাশ করছি যে হয়তো সামনে আমাদের অন্য কোনো জুলাই যোদ্ধা, অন্য কোনো বাংলাদেশপন্থী রাজনীতিবিদ মারা যেতে পারে, শাহাদাত বরণ করতে পারে। আমরা গতকালকে দেখেছি আমাদের এনসিপির কয়েকজন ব্যক্তিকে মারা হয়েছে। এর আগে আরেকজন নারী নেত্রীকে হত্যা করা হয়েছে, মরদেহ উদ্ধার করা হয়েছে। এই যে বাংলাদেশপন্থী রাজনীতিবিদ যারা আছে, বাংলাদেশপন্থী যারা কথা বলে, এদেরকে যে বারবার নিরাপত্তাহীনতার মধ্যে পড়ছে, এর অন্যতম দায়ী বাংলাদেশের বর্তমানে ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট আছে তারা।